যে কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু, সেই কোটা এখন আবার বেশ জাঁকজমকপূর্ণভাবে আসতেছে। লোভ তৈরি হলো গত এক বছরে। তারা ভাবলেন যে নির্বাচন হলেই তো আমাদের এই যে সরকারি দলে থাকার যে ভাব, যে আনন্দ, যেই ক্ষমতা, সেটা আমরা হারিয়ে ফেলবো। মাসুদ কামাল ভাই, আপনার কাছে, আপনি দেখছেন সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে গত কয়েকদিন ধরে আবারও যেন সে আগের অবস্থায় চলে গেল, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে। বিশেষ করে এই মুহূর্তে যে প্রধান তিনটি দল, যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনীতিতে মাঠে নেই, রাজনীতি করতে পারছে না, তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত রয়েছে, আমরা দেখছি এখন একদম প্রকাশ্যেই কিন্তু বিএনপি কথা বলছে জামাতের বিরুদ্ধে, জামাত বলছে বিএনপির বিরুদ্ধে, এনসিপি বলছে বিএনপির বিরুদ্ধে, মানে সব মিলিয়ে আবার একটি আমরা বলতে পারি 5 আগস্টের আগে যেভাবে আওয়ামী লীগের সঙ্গে অন্যান্য দলগুলোর সম্পর্ক ছিল, এখন এই তিনটি দলের মোটা দাগে সম্পর্কটা সেখানে চলে গেছে। খুব বেশি দিন কিন্তু হয়নি, 1 বছর এখনো হয়নি, কেন আবারও সেদিকে যেতে হলো? শুনেন, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি প্রথমে যে ভূমিকাটা দিলেন না, যে এই জুলাই গণঅভ্যুত্থানের কী উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্যগুলো যে ছিল, আপনি প্রায় 6টা-7টা বাক্য বলছেন, এগুলো যে ছিল, এটা আপনি কে বললো? এটা আমরা তখনকার আপনি অনুষ্ঠানের উপস্থাপনা করার জন্য শব্দের মারপেচ দিয়ে সুন্দর করে সাজাইছেন। এটা কি কেউ বলছে তখন? যখন ওই আন্দোলন চলে তখন কি এই কথাগুলি কেউ বলছে যে জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য হলো অন্যকে কথা বলতে দেওয়া, জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করা? কেউ বলছে? স্লোগান তো ছিল, এগুলো কেউ বলে না। স্লোগান কিন্তু ছিল। ওরা এখন বলে না, এখন এটা করে। আমরা তো বলছি আকাঙ্ক্ষা করে না ভাই, এটা করে না, এটা আপনি আর্গুমেন্টে যায়েন না, ওটা কিছুই ছিল না। স্লোগান কি আছে না? মানুষ শুনেন, শত শত ভিডিও আছে। শুনেন, আমি বলি রুবিনাপাড়া শহীদ মিনারে দাঁড়িয়ে তো, আরে ভাই আমি বলি না, শুনেন না আমার কথা, জুনায়েদ সাকিবের দিয়েছে, আমাকে তো ডাকছেন বলার জন্য, আমি বলি শুনেন, তারপর মিলাই নেন। তখন লক্ষ্য ছিল বেসিক্যালি দুইটা। প্রথম লক্ষ্য ছিল যে তারা কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করছে, তারা কোটা চায় না, বৈষম্য মুক্ত চাকরির সুযোগ চায়, আর কিছু না। বৈষম্য মুক্ত চাকরির সুযোগ চায়, এটা ছিল প্রথম চাহিদা। দ্বিতীয় চাহিদা হলো শেখ হাসিনা নামক যে দানব আমাদেরকে শাসন করছিল 15 বছর, তার এবং তার যারা সাঙ্গপাঙ্গ তাদের বিদায় চায়। সিম্পলি এই দুটা জিনিস ছিল। একমত, মানে মূল মোটা দাগে। আরগুলি বাকিগুলি যে যার মনের মাধুরী মিশিয়ে বানাইছে। এখন সবাই কি বলে, যার যেটা বললে সুবিধা হয় সে সেটা বলে। বিএনপির সুবিধা অনুযায়ী বলে আমরা এটা চাইছি, সাকিব ভাই ওনার সুবিধা অনুযায়ী বলে উনি কি চাইছেন, যার যার সুবিধা অনুযায়ী, কারণ সবারই তো আলাদা আলাদা রাজনীতি। মূল জিনিসটা অর্জিত হয়ে গেছে। কোনটা অর্জিত হয়েছে? শেখ হাসিনার বিদায় হয়েছে। যখন শেখ হাসিনা যে 9 দফার থেকে কি হবে 1 দফা হইল, আগের দফা সব 1 হয়ে গেছে, কিন্তু শেখ হাসিনা বিদায়, যখন শেখ হাসিনা বিদায় হয়ে 1 দফা হয়ে গেছে, তখন বৈষম্য বিরোধী যে আন্দোলনটা ছিল ওইটাও শেষ হয়ে গেছে, কারণ এখন আবার কোটা শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় কোটা এখন দেখতে পাচ্ছি, যে কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু, সেই কোটা এখন আবার বেশ জাঁকজমকপূর্ণভাবে আসতেছে। কাজে এগুলো বলার জন্য বলা, এটা হলো আমাদের জাতীয় চরিত্র, এই মাটির দোষ, এটা বুঝছেন, এই মাটির বৈশিষ্ট্য। এই মাটিতে যা বলবেন ওই গাছ একটাই হবে, যে আমার স্বার্থটা আমি কীভাবে নেই, এই হলো। এবং সেই কারণেই আপনি পরের যে প্রশ্নটা, যে কেন আমরা এক থাকতে পারলাম না, কেন আমরা যার যার মতো কথা বলছি, এটাই স্বাভাবিক। কারণ তখন এক হয়েছিলাম একটা উদ্দেশ্যে, শেখ হাসিনাকে সরাইতে হবে। তখন সবার সামনে উনি ছিলেন ভিলেন, এখন প্রত্যেকে অন্যকে ভিলেন মনে করে। না, একখানে এক থাকতে না পারা প্রতিপক্ষ হওয়া, আর একখানে এক থাকতে না পারা একে অন্যের শত্রু হওয়া, এখন তো সেদিকে গেল। আবার যাবেই তো, প্রতিপক্ষকে যখন আপনি হারাতে না পারবেন, প্রতিদ্বন্দ্বীকে যখন আপনি খুব সুবিধা করতে না পারবেন, তখন আপনি কী করবেন? প্রতিদ্বন্দ্বীকে উল্টা, মানে আপনার ব্যাকডোর দিয়ে তাকে আপনি হিট করার চেষ্টা করবেন। সিম্পল হিসাব, এবং এটি তাই হচ্ছে এখন। এখন যা কিছু ঘটতেছে ওইটা যার যার রাজনীতির কারণে, এবং আমাদের রাজনীতি যে কত ভয়ঙ্কর রাজনীতি, এটা দেশের মানুষ এখন দেখতেছে। জি, আমি আসবো। রবীন্দ্র ভাই, আপনার কিছু নিশ্চয়ই মনে আছে আজকের সেই দিন, যে 2024-এর জুলাইয়ের যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক এরকম সময় আর একটু পরে ঢাকার কন্যারা নেমে আসলো, তুমি কে আমি কে, রাজাকার কে বলেছে স্বৈরাচার। তো এই দিনটি ঠিক 1 বছর আজকে পূর্ণ হলো মাত্র, কিন্তু আমরা সেই রাজাকার নিয়ে আবার দেখছি রাজনীতিতে আবার ফিরে এসছে, আবার সেই ট্যাগিং, একদল আরেকদলকে চাঁদাবাজ বলছে, আরেকদল আরেকদলকে রাজাকার বলছে, আরেকদল নানানভাবে ট্যাগিং ব্যাশিং শুরু হয়ে গেল। মানে আপনি তো বিএনপির এখানকার প্রতিনিধি, কেন এটি শুরু করতে হলো আবার? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে 1 বছর প্রায় হয়ে গেল, তাই না? আর কয়েকদিন পরে 1 বছর পূর্ণ হবে, 5ই আগস্ট। পিছনে ফিরে তাকালে হতাশ হতে হয়।
আপনি অনেকগুলো প্রশ্ন রেখেছেন না মাসুদ কামাল ভাইয়ের কাছে যে এটা 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 স্বপ্ন ছিল। হ্যাঁ, এটা সত্য যে 1.5 মাসের আন্দোলন প্রাথমিকভাবে একটা কোটা সংস্কার আন্দোলন ছিল, সরকারি চাকরি বৈষম্যহীন করার আন্দোলন ছিল, এবং পরবর্তীতে আন্দোলনটি এক দফায় পরিবর্তিত হয়। কিন্তু আপনি যে বাক স্বাধীনতার কথা বলছিলেন, আপনি যে রাজনীতিতে সভ্যতার কথা বলছিলেন, আপনি যে একটা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছিলেন, আমরা যে একটা মানে আইনের শাসনের বাংলাদেশ চেয়েছিলাম, আমরা বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ চেয়েছিলাম, আজকে যখন রাজনীতিতে আমরা দেখলাম যে 15 বছরে একটা বিরাট ক্ষত, তো এই ক্ষতটা না 1 বছরে সারাই হয় নাই, বরং ক্ষতটা আরো অনেক বেশি রক্তাক্ত এবং গভীর হয়েছে। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নেন তখন কিন্তু আওয়ামী লীগের কিছু গুটিকতক সুবিধাবাদী লোক ছাড়া আপামর জনসাধারণ কিন্তু ওনাকে মেনে নিয়েছিলেন, ওনাকে স্বাগত জানিয়েছিলেন এবং তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলেছিলেন যে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এবং আপনাকে আমরা এই জাতি পুনর্গঠনের দায়িত্ব দিলাম। সেই জায়গাটাতে আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে ঐক্যবদ্ধ করবার যেই একটা সুবর্ণ সুযোগ তার হাতে এসেছিল, সেটাকে কাজে না লাগিয়ে উনি জাতিটাকে আরো বেশি বিভক্ত করলেন। উনি প্রাথমিকভাবে যখন বললেন যে ছাত্ররাই আমার নিয়োগকর্তা, তখন ছাত্ররা ছাড়া আর যারা ছিল আম জনতা, গোটা দেশের মানুষ, তার অন্য রাজনৈতিক দল, তারা নিজেকে প্রতারিত মনে করা শুরু করলো, বিট্রেড ফিল করলো এবং মনে করলো একই কথা। পরবর্তীতে যখন আমরা দেখলাম যে তিনি রেজিগনেশন দেওয়ার কথাও ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকে একজনকে বেছে নিয়ে তার সঙ্গে শেয়ার করছেন, আমরা যখন দেখলাম যে তিনি বলছেন আমি ছাত্রদের দল গঠন করতে বলেছি, তা না হলে এই দেশে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তিনি খুবই গুটিকত মানুষ বা একটি গোষ্ঠীকে তার নিয়োগকর্তা, তার পালনকর্তা এবং জুলাই স্পিরিটের একমাত্র ধারক বাহক হিসেবে বলতে থাকলেন। তখন কিন্তু জাতি বিভক্ত হওয়া শুরু করলো এবং ভীষণভাবে বিভক্ত হলো। এরপরে আমরা দেখলাম যে একটি গোষ্ঠী যারা সরকারের মধ্যেও অবস্থান করছে এবং যারা বিএনপি ছাড়া অন্য পলিটিক্যাল পার্টিস, যারা আজকে বাদে কালকে নির্বাচন হলে 50টি আসন দূরে থাক, 20টি আসন এনশিওর করাই তাদের জন্য কঠিন হবে, তাদের মধ্যে এক ধরনের লোভ তৈরি হলো গত 1 বছরে। তারা ভাবলেন যে নির্বাচন হলেই তো আমাদের এই যে সরকারি দলে থাকার যে ভাব, যে আনন্দ, যেই ক্ষমতা, সেটা আমরা হারিয়ে ফেলবো। সো ঠিক হাসিনা যেভাবে ক্ষমতা ছাড়তে চায়নি, এরাও তো পরোক্ষভাবে ক্ষমতার সেই ঘনিষ্ঠতা, ক্ষমতার সেই কাছাকাছি থাকা, ক্ষমতার বলয়ের মধ্যে থাকাতে অভ্যস্ত হয়েছে। এই মুহূর্তে যদি বলি বাংলাদেশের যে প্রশাসন, ডিসি, এসপি কিংবা সচিব পর্যায়ের মানে কোন পন্থী লোক বেশি বসা আছে, এটা বলা খুব বাস্তবতা কি? আপনি আমাকে একটা কথা বলেন তো, প্রশাসনে যারা বসে, আমলা যারা হয়, তারা কি সত্যি কোনো পলিটিক্যাল পন্থী থাকে নাকি তারা সরকারি দলের হয়? সরকারি দল, এখন আপনি আমাকে প্রশ্ন করবেন, এখন তো কোনো সরকারি দল নাই। আমি একজন উপদেষ্টার রেফারেন্স আপনাকে দেই, তিনি হচ্ছেন রেজওয়ানা আপা। তিনি দেখলাম গতকালকে না পরশু বলছেন মবের সঙ্গে সরকার বা সরকারি দলের কেউ যুক্ত নন। তার মানে কোনো না কোনো একটা সরকারি দল আছে, আপনি আমি সেটি প্রত্যক্ষভাবে না দেখলেও কোনো না কোনো সরকারি দল আছে, যেই দলটি সরকারে না থেকেও সরকারি দলের সকল সুযোগ সুবিধা পাচ্ছে। এবং আপনি সহজেই অনুমান করতে পারেন, যেহেতু আমলাদের কোনো পলিটিক্যাল বৈশিষ্ট্য থাকে না, তারা সর্বদাই সরকারি দল করে। সো এখন যারা সরকারি দলের সঙ্গে যুক্ত, কারণ একজন উপদেষ্টা খোলাখুলি বলছেন সরকার বা সরকারি দল যুক্ত নয়, তো সরকারি দল যেহেতু একটা আছে, আমলা বলেন, এসপিডিসি বলেন, ওসি বলেন, পুলিশের কর্মকর্তারা বলেন, সকলেই নিশ্চয়ই সরকারি